প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার প্রথম আবির্ভাবে, কে তুমি? মেলেনি উত্তর। বৎসর বৎসর চলে গেল। দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায়, কে তুমি? পেল না উত্তর। নমস্কার, আজকে আমরা পৌঁছে গেছি শান্তিনিকেতনে, আমাদের সবার প্রিয় অভিজ্ঞতার কাছে। নমস্কার। আপনি বাকিদের মতো নয়, নিজের মতো করে অবসর জীবনে বাচ্চাদেরকে নিয়ে সময় কাটাচ্ছেন এবং আপনার নিজের একটা একাডেমিও আছে, চিলড্রেন থিয়েটার একাডেমি। সেটা নিয়ে কিছু কথা আপনি একটু বলুন। দেখো, যেটা প্রথমে বললে যে যা নিজের মতো করে কাটাতে চায়, আমিও তো তাই নিজের মতো করেই কাটাতে চাই। এবার নিজের মতোটা নানান জনের নানান রকম হয়। কেউ ধরো একেবারে ভ্রমণে বেরিয়ে পড়েন, কেউ হয়তো নতুন করে পড়াশোনার মধ্যে নিমগ্ন হন। যার যেটা অপূর্ণ ইচ্ছা বা কাজের ব্যস্ততার জন্য করে উঠতে পারেননি, সেইটা পূরণ করতে চান। তো আমি যেটা তুমি বললে খুব অন্যরকম কিছু সেরকম নয়। কারণ ধরো ছোটদের নিয়ে সারা জীবন থেকেছি, ফলে ছোটদের সঙ্গ ভালো লাগে। আর ছোটরা যতই হোক ভবিষ্যৎ, ফলে তারা আনন্দে থাকবে, ভালো থাকবে, এমনভাবে বড় হবে যাতে সেই আনন্দটা সারা জীবন ধরে খুঁজে পেতে খুব অসুবিধে না হয়। ঠিক, এরকম একটা স্বপ্ন আমাদের সকলেরই আছে। অবশ্যই। মানে আমার একটা বিরাট সৌভাগ্য যে আমার কর্মজীবনে আমি খুব ঘনিষ্ঠভাবে ছোটদের সঙ্গে মেশার সুযোগ পেয়েছি এবং তাদের ভালো লাগা, তাদের খুশি অখুশি একটা ধারণা করার সুযোগ পেয়েছি। খুব নির্ভুল ধারণা হয়েছে এরকম নয়, খুব বিরাট বিশেষজ্ঞের ধারণা হয়েছে এরকম না, কিন্তু নিজের মতো করে একটা ধারণা হয়েছে। আর যেটা বুঝতে পেরেছি যে কোথাও একটা আমার যে সঙ্গটা, সেটা কোথাও তাদের ভালো লেগেছে, কোনো কোনো ক্ষেত্রে অন্তত আনন্দ দিয়েছে। এবং সেইটা কিন্তু ওই স্কুলের পড়ার মধ্যে যতটা না, গণ্ডির মধ্যে নয়। সব থেকে বেশি হচ্ছে যখন একসঙ্গে কিছু নাটক করতে গেছি। মানে একসঙ্গে সবাই মিলে সমবেত গান করার মধ্যেও খুব আনন্দ, ছোটরাও আনন্দ পেয়েছে, আমিও পেয়েছি। কিন্তু নাটকের মধ্যে যে এই যে নিয়মিত মহলা, ক্রমশ আস্তে আস্তে একটা জিনিস তৈরি হয়ে ওঠার আনন্দ, মানে যে কোনো একটা সৃজনের আনন্দ ছোটদের থাকে, আর সেটা যখন সবাই মিলে করে তখন তার একটা আনন্দ। সেই জন্য মনে হয়েছিল যে অন্যের উপকারের জন্য নয়, আমি একেবারেই আমার নিজের ভালো থাকার জন্য। ওই যে বললাম, যার যেরকম ভালো লাগা, কেউ বই পড়তে ভালোবাসেন, কেউ বাজার করতে ভালোবাসেন, কেউ বাড়ি সাজাতে ভালোবাসেন, আবার শুধু একটাই ভালোবাসেন এরকম নয়, সব মিলিয়ে মিশিয়েও ভালো থাকতে পারেন। তো আমার কোথাও মনে হয়েছিল, বিশেষ করে শুধু আমার একার নয়, আমার সহধর্মিণী যিনি, তিনিও স্কুলের ছোটদের নিয়েই থেকেছেন চিরকাল। আমাদের দুজনের একটা খুব কমন ভালো লাগার জায়গা হচ্ছে ছোটদের এই ধরনের একটুখানি খুব নাটক। সেটা মানে খুব লোকের প্রশংসা পাওয়াটা জরুরি নয়, কারণ এই জন্যে যে আমাদের এর থেকে কোনো উপার্জনের বাধ্যবাধকতা নেই, কিন্তু ছোটরা একসঙ্গে কিছু একটা করে আনন্দ পাবে, এইটা একটা নিজেদের পাওয়ার জন্য, ছোটদের জন্য নয়। আমরা নিজেরা তাতে একটা একটু খুশি হয়ে থাকতে পারবো, একটা সুন্দর সময় কাটাতে পারবো, এইটার থেকে উদ্দেশ্য। মানে কোথাও কোনো কি বলে অন্যের উপকার করা নয়। হ্যাঁ, বাড়তি পাওনা পাচ্ছে যে আপনাকে যারা এখন স্কুলে পাচ্ছে না, তার স্কুলের বাইরেও আপনাকে তারা পাচ্ছে। হ্যাঁ, দেখো, ব্যাপার হচ্ছে যে একটা স্কুল আমার এখানে যেটা ইতিমধ্যে, মানে এখন তো লকডাউনের গত 2 বছরে ধরো সেই অর্থে খুব যে অনেক বারে বারে বাচ্চারা এখানে আসতে পেরেছে এরকম নয়, মাঝে মাঝে অসব। কিন্তু যেটা একটা ভালো হয়েছে যে ধরো আমরা তো শিক্ষকতা করেছি পেশা হিসেবে কোনো একটা স্কুলে বা দুটো স্কুলে, কিন্তু এখন যেটা হচ্ছে যে বিভিন্ন স্কুল থেকে ছেলেমেয়েরা এসে এক জায়গায় জড়ো হচ্ছে। ধরো শান্তিনিকেতন এখানে বিশ্বভারতীতে 2টো স্কুল রয়েছে, পাঠভবন, শিক্ষাসত্র, সেখানকার ছেলেমেয়েরা আসছে। ওদিকে ধরো টেকনো বা ধরো নবনালন্দা
বা বোলপুর হাই স্কুল, বিভিন্ন দিক থেকে। এই যে যাদের সঙ্গে আগে সেইভাবে সরাসরি যোগাযোগ ছিল না, খুব অল্প সংখ্যায় একজন দুজনই, কিন্তু তাদেরও নতুন বন্ধু তৈরি হচ্ছে, অবশ্যই। তাদেরও নিজের স্কুলের বাইরে যে অন্য স্কুল কীরকমভাবে চলে না চলে জানতে পারছি। এটাও একটা আমার খুব খুব ভালো লাগার জায়গা, যে এই পারস্পরিক জানতে পারাটা এত জরুরি। তাতে মানুষের প্রথম কথা মন বড় হয়, অবশ্যই আর দুই আমারটাই যে একমাত্র নয়, সেটাও অন্য একটা- রকমেরও যে হয়, সেটাও একটা জ্ঞান হয়। সেটাও একটা খুব ভালো। হবে। এই যে লকডাউন গেল দীর্ঘদিন, মানে বাচ্চারা পড়াশোনার সঙ্গে ছিল কিন্তু তবুও স্কুল আসা যাওয়া বন্ধ ছিল, তারপর আপনি যেটুকু দেখতে পেলেন মানে লকডাউনের পর বাচ্চারা কতটা স্বতঃস্ফূর্তভাবে আবার একসঙ্গে যোগদান করছে বা সেটাকে কতভাবে ভালোভাবে মেনে নিচ্ছে, এবং সবথেকে বড় ব্যাপার তাদের অভিভাবক বা অভিভাবিকারা কীভাবে সেটাকে নিচ্ছেন, সেটা যদি একটু বলেন। দেখো, আমার এই বিষয়ে খুব অল্প পরিধির পরিচয়। আমি তো আর একটা স্কুল কিভাবে এটা দেখছি বা এক একটা স্কুলে হয়তো এক এক রকমের অভিজ্ঞতা হচ্ছে। আমার এখানে তো নিয়মিত বাচ্চারা আসে না, মাঝে মাঝে নাটকের ওয়ার্কশপ হয়। আমার অভিজ্ঞতা হচ্ছে এই পুরো সময়টা ধরে বহু অভিভাবক, এখন সেটাও একটা নির্দিষ্ট সংখ্যা এবং আমার একটা পরিচিতির গণ্ডির মধ্যে, যারা সব সময় চেয়েছেন, এবং শুধু অভিভাবকরা চাননি, চেয়েছেন, ছোটরা চেয়েছে বলে যে একটা কিছু করুন না। মানে ওরা একটা কোথাও যেতে পারলে, তো ধরো যখন একটুখানি রিল্যাক্সড হয়েছে লকডাউন, একটুখানি বিধিনিষেধ শিথিল হয়েছে, তখন হয়তো একদিন, কখনো 2 দিন কি 3 দিনের ছোট্ট একটা কিছু, ওই যে কয়েক ঘন্টা এখানে এসে, ওয়ার্কশপ যেটা হয়। হ্যাঁ যাই হোক, কিন্তু এই যে সবাই মিলে একসঙ্গে কিছু একটা হুটোপাটি করা, কি একটু খাওয়া একসঙ্গে, কি একটা গান করাই হোক আর ছোট্ট নাটকের অংশই হোক, কি হচ্ছে বড় কথা নয়, কিন্তু এই যে পারস্পরিক সঙ্গটা, যেটা স্কুলে ধরো, আমার চিরকালই মনে হয় স্কুলে ছোটরা যায় যে যত না লেখাপড়া করতে যায়, একটা বন্ধুদের সঙ্গে গিয়ে একটা আনন্দ। জমে থাকা গল্পগুলো করবে, একসঙ্গে টিফিন খাবে, ঝড়াঝড়ি করবে, মানে ওইটা ছোটদের জন্য খুব জরুরি, কারণ মানুষ তো সমাজবদ্ধ জীব। অবশ্যই। এখন এই লকডাউনের মধ্যে যেটা হলো, যেটা বলছো পরের অবস্থাটা, খানিকটা হয়েছে, কতটা হয়েছে বলতে পারবো না, কিন্তু একটা হয়েছে, সেটা হচ্ছে একটা নতুন স্বাদ পেয়েছে মধ্যবিত্ত বাঙালি, যে স্কুলে না গিয়েও লেখাপড়া হয়, যেটা আগেই অপশন ছিল না। ফলে এখন ধরো তুমি অভিভাবক হিসেবে ভাবতে পারো যে স্কুলে না গেলে তো আমার কিছু কিছু সুবিধাই হচ্ছিল, এই যাতায়াতের জন্য অটো ভাড়া কি টোটো ভাড়া কি, কিসে যাবে না যাবে, কখন ফিরবে, কে নেবে, সারাদিন বাড়িতেই রইল। স্কুলে গিয়ে কোথায় হোঁচট খেয়ে পড়ে যাবে, কার সঙ্গে মারামারি করবে, এইসব নালিশ শুনতে হচ্ছে না। এই যে একটা পাওয়া গেল অপশান, এইটা আমার মনে হচ্ছে যে কোথাও একটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে, বিশেষ করে কিছু অভিভাবক তো থাকেন যাদের কাছে একদম লেখাপড়াটাই প্রায়োরিটি, এবং সেই সংখ্যাটা খুব কম নয়, যে ওই রেজাল্টের জন্য স্কুলে যাওয়া। মানে প্রতিযোগিতামূলক হ্যাঁ। পড়াশোনা বাচ্চাদের উপর খুবই প্রেশার এখন ফেলছে। এবং ফলে কি হচ্ছে, স্কুলের লেখাপড়াটা অনলাইনে হয়ে যাচ্ছে, এদিকে টিউশনির লেখাপড়া, মানে আমি বলছি কোনো একজন গৃহশিক্ষক তিনি বাড়িতে আসছেন, পড়াচ্ছেন, বা সে আর কোথাও যাচ্ছে কয়েকজন বন্ধুর সঙ্গে, যেগুলো সেইভাবে বন্ধ নেই। ফলে লেখাপড়া অনেক বেশি সময় খেয়ে নিচ্ছে। অবশ্যই। এদিকে ঘরে বসে বাকি যে ওই অলেখাপড়া খুশি হবার যে সুযোগটা ছোটদের, সেইটা কোথাও কমে যাচ্ছে। এটা ছোটদের পক্ষে খুব একটা কি বলবো, মানে খুব দীর্ঘস্থায়ী ক্ষতিকর প্রভাব এর আছে বলে আমার এতদিনের অভিজ্ঞতা থেকে সেটা মনে হচ্ছে। তবে সেটা আস্তে আস্তে মানে মিটে যাচ্ছে, বা সময় আস্তে আস্তে সেটা হ্যাঁ, ঘুরিয়ে দেবে। দেবে, এবং দেওয়াটাই কাম্য এবং খুব স্বাস্থ্যকর। কিন্তু যদি এই যে ধরো এই যে নানান ধরনের অ্যাপ, যে স্বাদগুলো জোর করে, মানে সেই আমার নিজে দেখিনি, কিন্তু শুনেছি আগের প্রজন্মের কাছে, ইংরেজরা যখন এখানে চা বাগান করলো দার্জিলিংয়ে, তো চা বিক্রি করতে হয় তো বাজার, সবটা তো তখন তো এত যোগাযোগ ছিল না। কলকাতা শহরে সব মোড়ে মোড়ে, শ্যামবাজারে, বাগবাজারের মোড়ে ফ্রি চা খেয়ে দেখো, এটা খুব ভালো, ঘুম কাটবে, এনার্জি বাড়বে ইত্যাদি। মানে চায়ের নেশাটা ধরাতে হয়েছিল, এবং সেই যে বাঙালির চায়ের নেশা ধরালো, বাঙালি তারপর ইংরেজদের থেকে বেশি চা খেতে লাগলো। তো এখন আমার কেমন ওইটার কথা মনে হয় এই জন্যে, এই যে একটা নেশা ধরানো,
যে দেখো ঘরে বসে বসে তুমি অনেক বেশি ইনফরমেশন অনেক সহজে পেয়ে যাচ্ছ। কোন স্কুলের মাস্টারমশাই বকবেন না বকবেন এখানে কেউ বকছে না, সবাই শুধু কি ভালো করে শেখাচ্ছে। এইটার নেশা আসলে যে এটা কোথাও একটা শুধু ভালো নয়, আবার শুধু খারাপও বলছি না, কিন্তু সেটা বিবেচনা করার যে একটা পরিসর সেইটা থাকা দরকার। সচেতনভাবে অভিভাবক আগের অবস্থা, ছোটদের তাতে খুশি থাকার যে অবস্থা, এখনকার অবস্থা, এইগুলো সবটা ভেবেচিন্তে যদি সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারেন ভালো। কারণ অনেক শিশু থাকে যারা একা একা ইন্ট্রোভার্ট, অনেকে কোনো কোনো ক্ষেত্রে তাদের সুবিধে হতেও পারে, কিন্তু তাদের ওই খোলস থেকে বেরোনোটা বেশি জরুরি না চিরকাল খোলসে থেকে যাবে, এই সিদ্ধান্তটা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই অবশ্যই। সেইটা আমার মনে হয় যে এখন যত তাড়াতাড়ি এই একে অন্যের সঙ্গে মেলামেশাটা ছোটদের পক্ষে হয়, কারণ আমি বেশ কয়েকজনের কাছে অভিজ্ঞতা শুনছি, ধরো জন্মের পর থেকে, মানে যাদের ধরো এই স্কুলে যাবার সময় যখন হয়েছে 4 বছর বয়স বা ইত্যাদি, তখন থেকে লকডাউন হয়েছে, 2 বছর ঘরেই রয়েছে, এখন বলছে কোনো আত্মীয় স্বজনের বাড়ি যেতেও তাদের অনীহা, বাড়ি থেকেও এলে তাদের অস্বস্তি, মানে অভ্যেস হচ্ছে। ছোটোবেলার ওই অভ্যেসগুলো তো খুব গুরুত্বপূর্ণ। ফলে সেইটাকে কিন্তু সচেতনভাবে না কাটালে ভীষণ একা একা হয়ে যাবে আরও। আর একা মানুষ বড় দুঃখী মানুষ, আর একা মানুষ খুব বিপজ্জনক মানুষ। মানুষ একা একা থাকলে এত ভয়ঙ্কর নিষ্ঠুর হতে পারে। আমরা কি অনেকটাই দেখেছি অমল ডাকঘর নাটকে। না না, ডাকঘরের অমল তো সে অসুস্থতার কারণে রয়েছে, এই একাকিত্বটার কথা বলছি। একাকিত্বটা তো অসম্ভব একাকিত্ব, এবং তার তো বেরোনোর আগ্রহ, সেটা হচ্ছে এক ধরনের একাকিত্ব। আর যখন সম্পূর্ণ সুস্থ সবল, সম্পূর্ণ মানে যার অমলের মতো কোনো শারীরিক কারণে যার সমস্যা নেই, নয়, যে ছটফট করছে শরীরের এনার্জি নিয়ে, সেও যখন বন্ধ থাকবে তখন কিন্তু তার এনার্জিটা অন্য কোথাও বেরোতে চাইবে। সেইটা যে কোথায় গিয়ে বেরোবে, এইগুলো খুব মানে ওই যে সেই ছোটবেলা থেকে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা ইত্যাদি ইত্যাদি, এবং তার উপরে যে যন্ত্রে যে প্রযুক্তিতে তুমি লেখাপড়া শেখাচ্ছ, সেখানে তো ওই অনেক আবর্জনাও ঢুকতে থাকছে। অবশ্যই। সেইখানে কোথায় ফিল্টার করবে, কোথায় বাঁধ দেবে, কি করবে, খুব কঠিন ব্যাপার। পড়াশোনায় দেখা কিন্তু যাচ্ছে মনেও থাকে না অনেকটা কিছু। কিন্তু একা মানুষ ভালো থাকে না, অবশ্যই থাকতে পারে না। সঙ্গ দরকার, আনন্দ দরকার। এবার সেই একা থাকাটা অভ্যেস করানো, নেশা করানো একটা পদ্ধতি হতে পারে, কিন্তু সেটা মঙ্গলজনক হবে না। অবশ্যই। সেইটা আমার বারে বারে মনে হয়, এবং সেটা ছোটদের জন্য না, ছোটরা আসলে বড়দের দেখে শেখে। এবং বড়দের ধরো এই যে যেখানেই দেখবে, যে পরিবারেই বড়রা আড্ডা মারতে ভালোবাসেন, বড়রা একটু এই ধরনের এই নানান ধরনের অনুষ্ঠানের রিহার্সাল, এবং একেবারে কোনো ইয়ের থেকে নয়, মানে কোনো আর্থিক বা কোনো জাগতিক লাভের জন্য নয়, বরং লোকসানও হতে পারে, কিন্তু এই যে একটা আনন্দ পাওয়া, সেই পরিবারের শিশুরা অনেক বেশি মন খোলা হয়। অবশ্যই। আর যেখানেই অভিভাবকরা শুধু নিজেদের জাগতিক লাভের হিসেব করে যাবেন, সেখানে তার প্রভাবও পড়বেই। দাদা বলছি, এখন আমরা দেখতে পাচ্ছি, মানে এখন কি বিগত 10-12 বছর ধরে এই মানে ট্রেন্ডটা নতুন এসছে, অভিভাবকরা ভাবছেন যে তাদের ছেলে মেয়েদেরকে বেসরকারি স্কুলে পড়ালে বোধহয় বেশি জানতে পারবে, এবং সেই ঢেউটা দিনের পর দিন বাড়ছে, বই কমছে না। কিন্তু কোথাও যেন মনে হচ্ছে যে এই বেসরকারি স্কুলে ছেলেমেয়েরা পড়ছে, সেই জন্য তারা তো আমাদের ভাবি প্রজন্ম, এবং তারা কিন্তু এই রবীন্দ্র ভাবনা থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, মানে হারিয়ে ফেলছে আর কি, সেই জিনিসটা তাদের মধ্যে আসছে না। তো এটা তো একটা মানে বাঙালি হিসাবে একটা ক্ষতি। সেটা নিয়ে আপনার কি অভিমত? দেখো, একদম পরিষ্কার আমার ব্যক্তিগত অভিমত বলছি, ওই রবীন্দ্র ভাবনা থেকে বাঙালি বহু বছর মানে বহু যুগ আগে বিচ্যুত হয়েছে। আসলে রবীন্দ্র ভাবনাকে কোনোদিন, আমার ধারণা যেটা, সেই অর্থে সত্যি সত্যি ভাবেইনি। মানে বাঙালির রবীন্দ্রচর্চা মানে, দেখো এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে ওই বছরে ওই একটা দুটো ওই রবীন্দ্র জয়ন্তী আর ইয়ে ছাড়া, মানে ঠিক আছে বাড়িতে ছোটোবেলা থেকে মধ্যবিত্ত বাঙালি ছেলেমেয়েকে একটা গান শেখানো, মেয়ে হলে বেশি, ছেলে হলে একটু আবৃত্তি বা গান, যাই হোক গান শিখবে, সেখানে একটু রবীন্দ্রনাথের গান প্রায়োরিটি,
তার সঙ্গে একটু নজরুলের গান, অতুল প্রসাদ ইত্যাদি ইত্যাদি। মানে এটা একটা সাংস্কৃতিক চর্চার খুব স্বাস্থ্যকর অভ্যাস ছিল। বা ধরো রবীন্দ্রনাথের কবিতা বেশ কিছু সব ছেলেমেয়েরাই জানতো, সেটা টেক্সট বই থেকে হোক বাইরে থেকে হোক। এর বাইরে আমি বলছি রবীন্দ্রনাথের ভাবনা যেটা বলছো, মানে রবীন্দ্র ভাবনা কি, তিনি শিক্ষা সম্পর্কে ভাবছেন, কি তিনি একটা জাতীয়তাবাদ সম্পর্কে ভাবছেন, কি তার আন্তর্জাতিক ভাবনা, কি তার দর্শন, এইটা নিয়ে কিন্তু খুব মানে গভীরভাবে কোনোদিনই বাঙালি ভাবেনি। আর যেহেতু ভাবেনি, ছোটদের মানে পুরোটাই হচ্ছে একটু ওই নাচ গানে, রবীন্দ্রনাথ হচ্ছে একটু নাচ গান কবিতা, সেইটুকু না থাকলে কিন্তু বিরাট ক্ষতি কিছু নেই। মানে এই জন্য বলছি যে রবীন্দ্রনাথের নাচ গান কবিতার মধ্যে একটা অবশ্যই তার একটা তো উৎকর্ষ বলো তার ইয়ে রয়েছে, কিন্তু সে নজরুলের গানেও আছে, অতুল প্রসাদ। আমি বলছি যে রবীন্দ্রনাথের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে ওর ভাবনা চিন্তাগুলো, এবং সেইটা অবশ্যই গান থেকে কবিতা থেকে যেটা পাওয়া যায় সেটা একটা মূল যে দর্শনটা তার একটা পরিচয় পাওয়া যায়। কিন্তু বিস্তারিত যে ভাবনাটা, সেগুলো ধরো যে প্রবন্ধ থেকে সব থেকে বেশি, এবং সেই প্রবন্ধটা যেহেতু নিরস, ওইটা বাঙালি ছুঁয়েই দেখেনি কখনো। তারপর ধরো নাটকগুলো ভীষণ মূল্যবান সব অবজারভেশন। মানে একটা আজকের দিনে এখনও মানে রক্তকরবী, মুক্তধারা, ডাকঘর, মানে এই নাটকগুলো কোনোদিন সেইভাবে চর্চা করেনি। মানে শম্ভু-মিত্রের মতো দু একজন আলাদা ওই জন্য মানে রাজা বা রক্তকরবী করার যে যত্ন, পরিশ্রম, সাহস, অনুশীলন কম করেছে। ফলে ধরো ওই যে বাৎসরিক যে সাংস্কৃতিক চর্চার যে অনুষ্ঠান, সেখানে কিন্তু রবীন্দ্রনাথ কোনোদিনই নাটকের দিক থেকে বলছি হয়নি। যে বেসরকারি স্কুলে খরচ বেশি, ফলে অভিভাবকরা সেখানে দিচ্ছেন যখন, তারা আশা করি যখন পয়সা খরচ করে কিছু পাওয়া যাচ্ছে তার দাম বেশি, অনেক কিছুই এটা যার দাম বেশি সেই জিনিসটা ভালো জিনিস, এটা একটা ধারণা। আমি বলছি যে এইগুলো কোনটা নির্ভুল কোনটা ভ্রান্ত, কোনটা কিন্তু সাদা কালোর মধ্যে ওই টিক আর কাটার ব্যাপার নয়, প্রচুর তার মধ্যে ধূসরতা আছে। এমন বহু বেসরকারি স্কুল আছে যেখানে এমন সব মাস্টারমশাই দিদিমণিরা আছেন যেখানে সত্যি সত্যি ছেলেমেয়েদের রবীন্দ্রনাথ বলো, বাংলা সংস্কৃতি বলো, প্রচুর কিছু পেতে পারে। বহু সরকারি স্কুল আছে, আসলে নির্ভর করে কারা শিক্ষক হিসেবে আছেন, তার নিজের উপলব্ধির স্তরটা কী, তার জীবনের দর্শনটা কী। সরকারি স্কুল হোক আর বেসরকারি স্কুল হোক, যে শিক্ষক শিক্ষিকারা শুধু চাকরি করতে আসবেন, সেইখানে ছেলে মেয়েদের মধ্যে একটা অসম্পূর্ণতা থাকবেই। ফলে এবং সেটা ওই একজন দুজন বলে না, সামগ্রিকভাবে একটা প্রতিষ্ঠান কিভাবে ছেলে মেয়েদের দেখছে, যেখানে রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার গোড়ার কথাটা ছিল শিক্ষার্থী হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। আর শিক্ষা প্রতিষ্ঠানটা কাকে কেন্দ্র করে আছেন? গুরু। এবং এই যে গুরু শব্দটা ব্যবহার করছেন, ওটা তো শিক্ষক নয়। ফলে কেমন গুরুর কথা ভাবছেন? যে গুরু নিজে শিক্ষার্থী, তিনি প্রতি মুহূর্তে শিখছেন, আনন্দে শিখছেন, এবং তা ওই যে বললাম বড়দের দেখে ছোটরা শেখে। আর গুরুর এই যে প্রতিনিয়ত আহরণ করার যে অভ্যাস, সেইটা ছোঁয়াচ লেগে, সেইটা সংস্পর্শে ছোটরাও আপনি আনন্দে শিখতে থাকবে। মানে গুরু তারা দেখে বিস্মিত হচ্ছেন, গাছপালা দেখে প্রতিদিন এই দেখ নতুন পাতা বেরিয়েছে, ওই এই ফুলটা ফুটলো, এই গুটি পোকা, কাছাকাছি না না প্রকৃতি যা কিছু ঘটনা ঘটছে, কী হলো আফগানিস্তানে, জানিস কী হচ্ছে, এরকম এরকম হয়েছে। অর্থাৎ চারপাশে গোটা দুনিয়াতে এত কিছু ঘটনা ঘটে যাচ্ছে, কোনো আগ্রহ নেই এমন একজন যদি শিক্ষক হন, শিক্ষিকা। আমি বলছি যে যাদের কিছু এসে যায় না, সিলেবাসে কী আছে, এত পাতা থেকে এত পাতা শেষ হলো, সেটা সরকারি হোক বেসরকারি হোক, আমার কাছে ওটা মনে হয় না বড় তফাৎ। আমার কাছে মনে হয় যেটা, যে কাদের সান্নিধ্যে ছোটরা বড় হচ্ছে সেইটা খুব গুরুত্বপূর্ণ, এবং সেইটা যেহেতু দীর্ঘদিন ধরে অবহেলিত হয়েছে, ফলে রবীন্দ্র ভাবনাকে অমনি করে আলাদা করে চিহ্নিত করা আমার মনে হয় না সম্ভব। কেউ একজন ভালো গান গাইতে পারেন, রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের কবিতা বলতে পারেন, রবীন্দ্রনাথের আমি বলছি যে কোনো কিছু একটা পারফরমেন্সের দিক থেকে যদি বলো,
সেইটা অনেকের মধ্যে থাকতে পারেন, কিন্তু তার মানে এই নয় যে রবীন্দ্র ভাবনা তার মধ্যে আছে। এটা আমার যেটা মনে হয়েছে, এবং সেটা স্থানকালপাত্র নির্বিশেষে, সেখানে সরকারি বেসরকারি ব্যাপার নেই। কিন্তু যেটা হয় তফাৎ আমার মনে হয়, যেটা বেসরকারি স্কুলে ওই যে বললাম খরচ বেশি, বেশি মাইনে দিয়ে অভিভাবকরা ছেলে মেয়েদের আনছে, মানে তাদের এক্সপেকটেশন আছে, ফলে বেসরকারি স্কুলের পরিচালন সমিতি জানে যে আমাকে একটা রেজাল্ট দেখাতে হবে, এবং সেটা কি চাইছেন অভিভাবকরা, ইনফরমেশন জেনে অনেক কিছু জানবে, কেমন হয়ে উঠবে ছেলেমেয়েরা সেটা প্রায়োরিটি নয়। সরকারি স্কুলেও নয়, কিন্তু সরকারি স্কুলে যেহেতু ফাঁকিবাজিটা বেশি হয়, মাস্টারমশাইরা চেপে ধর, আমিগুলো আমার ব্যক্তিগত অনুভূতি বলছি, যেহেতু ওই মাস্টারমশাইদের প্রমাণ করতে হবে যে আমি এই এতগুলো শিখিয়েছি, ফলে চেপে ধরার যে ব্যাপারটা ওটা অপেক্ষাকৃত কম থাকে, সেহেতু একটা ফাঁকা পরিসর এমন তৈরি হয় যেখানে, হ্যাঁ, মানে একটু পারস্পরিক সম্পর্কটা, আর ওই মানুষ যেখানেই একটুখানি রিল্যাক্স থাকে সেইখানে কিন্তু অনেক কিছু পেতে থাকে আপনা আপনি। এটা রবীন্দ্রনাথেরও কথা, যে যেখানেই সারপ্লাস, মানে ওই যে আমি তো কাজের লোক নই বাবু, বা আমার কাজ হচ্ছে ছেলেদের ছুটিতে আনন্দ দেওয়া, মানে ওই যে কেজো জিনিসের মধ্যে যত না শেখে মানুষ, অকাজের মধ্যে বেশি শেখে, এটা কিন্তু আমিও সারা জীবন ধরে দেখেছি। যার জন্য বহু কত ছেলে মেয়ে দেখলাম বললে কিছুই, মানে ওই বড় স্কুলে কি পড়েছে না পড়েছে কিছুই মনে নেই, থাকে না, কিন্তু কোথায় কোন নাটক করেছিল তার সংলাপ এখনো মুখস্থ আছে, সেটা তো ভালো লাগার জায়গা একেবারেই। আর একটা হচ্ছে যে প্রচুর একসঙ্গে করার যে আনন্দ আছে, আর আমিও সকলের সঙ্গে কন্ট্রিবিউট করছি, ওই ক্লাসে একা একা পড়া দেওয়া নয়, ওর থেকে নম্বর বেশি পাবো এরকম নয়, আমার সংলাপ ওর থেকে কম আছে বেশি আছে নয়, আমি ওর সঙ্গে সংলাপ বলতে থাকবো আর ওটা সবার ভালো লাগবে, এই যে একসঙ্গে একটা কন্ট্রিবিউট করা হতে অনেক আত্মবিশ্বাস বাড়ে, অনেক সামঞ্জস্য বাড়ে, নিজেকে প্রকাশ করার ক্ষমতা বাড়ে। তো নিজেকে প্রকাশ করার ক্ষমতা খুব ইম্পর্টেন্ট, অবশ্যই, কারণ পরে তুমি ওই যে আজকাল ইংরেজিতে তোমার কমিউনিকেশন সায়েন্স ইত্যাদি করবে, কিন্তু কমিউনিকেট করবে তুমি ভেতর থেকে স্বাভাবিকভাবেই যদি আসে, তোমার কে গিয়ে পরে ম্যানেজমেন্টে তোমার কি করে কথা বলতে হবে, প্রথমে ক্রিয়া থাকবে না ইয়ে থাকবে, এগুলো তো ভেতর থেকে যা সহজাত তৈরি হবে, অবশ্যই, ফলে ওই কনফিডেন্স বলো, কমিউনিকেশন এবং আপনা আপনি হতে থাকে ওটা। সেই পরিসরগুলো দরকার, যে ওই শুধু ওই এত পাতা থেকে এত পাতা, বা শুধু এই কটা ইয়ে কভার করলাম কি না, এইটার যদি পড়াশোনা হয়ে যায়, ওই সরকারি বেসরকারি নয়, কিন্তু সেখানে রবীন্দ্রনাথের কবিতা একটাও না পড়ে রবীন্দ্র ভাবনা কেউ ধরতে পারে, মানে এমন গোটা দুনিয়াতে কত স্কুলে এমনভাবে কাজকর্ম হচ্ছে যেটা রবীন্দ্রনাথের ভাবনার সঙ্গে মেলে, অবশ্যই, আবার খোদ রবীন্দ্রনাথের জায়গায়ও এমন কিছু হতে পারে যেটা রবীন্দ্র ভাবনার সঙ্গে একেবারে মেলে না, ফলে ওইটা তো মানে গুরুদেব এই বলিয়াছেন বলে ওরকমভাবে একটা বাক্য বেছে খপ করে নিলে হবে না, না, সামগ্রিকভাবে একটা তো বোঝবার চেষ্টা করতে হবে, এবং চেষ্টাটা শেষ হবে না, চলতে থাকবে, এবং পরিস্থিতির সঙ্গে কোথায় কিভাবে, সেইটা যদি একটা সচেতন প্রয়াস না থাকে তাহলে ওই আটকে গেলে কোথাও, সেইটা ছোটদের ক্ষেত্রে খুব জরুরি। এবং আমি যেটা সত্যিই মনে করি, ছোটদের বলে কিছু করা যাবে না, করে করতে হবে, বড়রা যা করবে ছোটরা তাই করবে। বড়রা স্কুলে ঢুকবে হাসি মুখে, চারপাশে দেখে খুশি হতে হতে, কি কেমন আছো, একজন মাস্টারমশাই ঢুকছে, আর একজন মাস্টারমশাই মুখ ইয়ে করে, কটা পিরিয়ড আছে, কটা এ করতে হবে, মেজাজ খারাপ করে, এই 2000 তফাৎ হবে। 3 বছর কি 4 বছর আগে লিপিকায় আপনার অভিনীত নাটক দেখেছিলাম আমি, তাসের দেশ, এবং আমার নিজস্ব মতামত, মানে দারুণ লেগেছিল। এত সুন্দরভাবে আপনি সবাইকে নিয়ে গোটা নাটকটা আপনি করেছিলেন। এখনও আপনি বাচ্চাদেরকে নিয়ে নিরন্তর প্রয়াস করেই যাচ্ছেন, নতুন নতুন নাটক আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ায়। তাছাড়া আপনি বড়দের জন্য কিছু কি করছেন এখন? না, দেখো, প্রথম কথা, তাসের দেশ যেটা হয়েছিল সেটার পরিচালক ছিলেন ডক্টর অভিজিৎ সেন, ইংরেজি বিভাগের খুব শ্রদ্ধেয় মানুষ। নাটকটা ওনার একটা খুব মানে পছন্দ, উনি কলকাতাতেও নাট্যচর্চা করতেন, এখানেও অন্য অনেক নাটক উনি আগে করিয়েছিলেন। এইটাতে বরং আমি সুযোগ পেয়ে খুব খুশি হয়েছিলাম।
তাসের দেশের রাজা হিসেবে অভিনয় করার, এবং ওনার ভাবনা চিন্তা একটু অন্য, মনে আছে মিলিটারি পোশাক পরিয়ে রাজা, মানে একটা নিয়মতান্ত্রিকতার প্রতিনিধি হিসেবে রাজা। তো এবার ধরো কি হয়, একটা তাসের দেশ প্রথমবার করলে আমি যতটা সহজে করব, এখন যেহেতু নাটকটা অনেক পরিচিত হয়ে গেছে আর নিজেরও একটা ভাবনা চিন্তা অভিজ্ঞতা মিলে একটা পরিণতি এসছে, এখন নতুন করে মনে হয় যে আচ্ছা রাজাকে এইভাবে রাজার আচরণটা মানানসই হবে। সেটা অভিজিৎ দারও খানিকটা তার মধ্যে যাই হোক, এবং সেখানে ওই ইংরেজি বিভাগের ছেলেমেয়েরাই বেশি ছিল, খুব ভালো অভিজ্ঞতা। ছোটদেরও এই যেমন নবগ্রামে কোন্নগর স্টেশনের কাছে ওখানে ওই সোশ্যাল স্কোয়াড বলে একটি সামাজিক প্রতিষ্ঠান 50 বছর পূর্তি হলো, ওখানে একদিন সারাদিনের ওয়ার্কশপের জন্য 25 ছোটরা এসেছিল। ওই একদিনে ওই 7-8 ঘন্টাতেই তাসের দেশের একটা আভাসটুকু, ওই তোলন নামন একটু যেখানে নিয়ম চলো নিয়ম মতে, তার সঙ্গে ইচ্ছে, এই যে একটা তফাৎ, কিছু কিছু সংলাপ যেখানে একসঙ্গে বলে, ওরা খুব আনন্দ পায় তাতে, একই ব্যাপার, হাসি, খুব ভালো একটা অভিজ্ঞতা। কিন্তু এবার ধরো আমি বলছি যে আমার পাঠভবন শিক্ষাসত্র বা বিশ্বভারতীতে যেটা সব থেকে ভালো লেগে, যেখানে ছোটরা বড়রা একসঙ্গে আমরা নাটক করতাম, মানে মাস্টারমশাইরা ছাত্রছাত্রীরা মিলে, সেইখানে ছোটদের আনন্দটা একেবারে অন্য রকমের আনন্দ। ধরো পাড়াতেও যখন এর আগে বিভিন্ন পাড়ায় যে পুজোর সময় বা ইয়েতে নাটকে, সেখানে বাবা কাকার সঙ্গে ছোটরাও থাকবে, এটার মধ্যে অন্য একটা আনন্দ হয়। কিন্তু আর তোমায় আমি যেটা এই যে তাসের দেশের যে অভিজ্ঞতাটা, এটা তো ঠিক আছে লিপিকাতে একটা ভালো অডিটোরিয়ামে হচ্ছে ইত্যাদি, কিন্তু আমি বলছি যে নাটকটা আলটিমেটলি কেমন হলো, সেটা ধরো এত এত নাটকের দল তারা তো করছেন প্রত্যেকেই, এবং দর্শকদের ভালো লাগে যাতে, এটা তো তাদের একটা উদ্দেশ্য থাকে। কিন্তু চর্চাটা রাখাটা আমার কাছে জরুরি বেশি। থেমে না যায় জিনিস, হ্যাঁ, মানে ভালো হোক মন্দ হোক সবাই মিলে একসঙ্গে একটা কিছু করার আনন্দ। যেমন ধরো এই যে তুমি তো চেনো অতনু বর্মন, অসম্ভব গুণী মানুষ, স্কুলের মাস্টারমশাই, রিসেন্টলি ওনার ইন্টারভিউ নিলাম আমি, এবং এমন চমৎকার সব মানে নাটক লেখা বা অন্য উপন্যাস থেকে নাট্যরূপ দেওয়া, আমার আসলে অভিজ্ঞতা হয়েছে, খুব ভালো লাগে। এই যে আমি এক্ষুনি পরিচয় করিয়ে দেবো একজনের সঙ্গে, আমরা রিহার্সাল করছিলাম। আচ্ছা, তোমার থার্মাল পাওয়ার প্ল্যান্টের ভূগোলের শিক্ষক। আচ্ছা, এই সব্যসাচী, এবার এসো না, পরিচয় করিয়ে দিই। সব্যসাচী বক্রেশ্বর থার্মাল পাওয়ার প্ল্যান্টে ভূগোলের শিক্ষক। নমস্কার। নমস্কার। শিক্ষকতার সঙ্গে ওই নাটক করায় ওই এরকম একটু ওই ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর যে ব্যাপারটা আছে, ওটা অতনুর ভারী সুন্দর একটা কথা কিছুদিন আগে একটা অনুষ্ঠানে, যে ছোটবেলায় কোনো একজন ওই মানে শুধু লেখাপড়া পন্থী যে মাস্টারমশাই রাগ করে বলেছিলেন, তোদের এইসব নাটক ফাটক কি ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। তাতে নাকি ওই যিনি নাটক করাতেন তখন তিনি বলেছিলেন যে মনে রাখিস, বনের মোষ তাড়ানোটা ঘরের খেয়েই করতে হয়, নাহলে বনের মোষ এসে ঘর ভেঙে দেয়। মানে এই যে কোথাও একটা সবাই যদি শুধু হিসেব করতে থাকে তাহলে সমাজটা টিকবে না, সমাজ ব্যবস্থা, এই বেসিক ধারণাটা কিন্তু বাঙালি চিরকাল মেনেছে। তো ধরো সব্যসাচী, আমরা একসঙ্গে একটা নাটক করলাম নদী, এখানে একজন, হ্যাঁ, সে ময়ূরাক্ষীর জীবনের সঙ্গে একটি মেয়ের একটা চমৎকার অভিজ্ঞতা। ওই যেমন তাসের দেশ দেখেছো, ইংরেজি ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা বেশি ছিল, এখানে ভূগোলের বেশি ছিল। এবারে অতনু একটা নাটক বনেদি কাঙাল, ওই দাদা ঠাকুর শরৎ পণ্ডিতের নাম শুনেছ নিশ্চয়ই, মানে অসাধারণ চরিত্র একটা, মানে অসাধারণ চরিত্র, সেই চরিত্রটাকে নিয়ে একটি নাটক। সব্যসাচীর অনেক দিনের ইচ্ছে, কিন্তু ওই ঠিকঠাক পছন্দ মতো লোকজন পাচ্ছিল না, বা তাই আমার তো তাই বলেছে যে চলুন আপনি করুন, তাহলে করি। তো সেই নাটকটাই যে এতক্ষণ রিহার্সাল, এখানে ও পরিচালক, আচ্ছা, আমি অভিনেতা, তার সঙ্গে ওরও কিছু কিছু জায়গা ওই, হ্যাঁ, সেইটাই 18 তারিখ তোমার ইয়েতে হবে, রবীন্দ্র সদন শিউড়িতে, ওটা নাট্য উৎসবের অঙ্গ। কিন্তু এই যে ধরো সব্যসাচী রিহার্সাল করার জন্য শিউড়ি থেকে এখানে আসছে, মানে
তেল পুড়িয়েই আসছে, মানে আমি বলছি ঘরের খেয়েই আসছে। হ্যাঁ, এবং খিদেটা মেটাতে। হ্যাঁ, কিন্তু এই যে ধরো ওর মেয়ে এইটা দেখতে দেখতে বড় হচ্ছে, সে এখন স্কুলে পড়ে, সে কখনো একটা পুরোপুরি স্বার্থপর হয়ে ওঠা আমার মনে হয় অসম্ভব ব্যাপার। বা ওর সান্নিধ্যে যে ছেলেমেয়েরা স্কুলে বড় হচ্ছে, তারা তো দেখছে তো মাস্টারমশাই কীরকম পাগল, স্কুল থেকে বেরিয়ে কোথায় চললো না, এখন শান্তিনিকেতন যাচ্ছে রিহার্সাল করতে, নাটক হবে কোথায়, সিউড়িতে। মানে একটা কোথাও হিসেবের বাইরে দিয়ে আনন্দ পাওয়া, এইটা বড়দের আচরণের মধ্যে দেখতে পেলে ছোটদের, একটা যোগসূত্র তৈরি হয়ে যায়। হ্যাঁ, এবং ছোটদের ইচ্ছে করে যে আমিও এর মতো হব। অবশ্যই। সেইটা কোথাও একটা আমাদের সচেতন থাকার দরকার। আমি তো সেই জন্যই মানে সব্যসাচীকে শ্রদ্ধাই করি। এই যে ধরো না, এই ধরো এখন তো স্কুলে যেতেও হচ্ছে, এবং স্কুলের পর এসে এমন বলছি না সেটা মাসের পর মাস চলছে, কিছু দিনই, কিন্তু তার জন্য ওখানে যারা ধরো আলোর কাজ করবেন, বাপিদা কি ইপসিত বলে একটি খুব ইয়াং ছেলে, আচ্ছা। সে একেবারে তরুণ, তোমাদের থেকেও কম বয়স হবে, সে তার মিউজিক নিয়ে ভাবছে, সেও কিন্তু একেবারে তার কোনো এখনো জীবিকার কোনো স্থিরতা নেই, কিন্তু এটা নিয়ে নেশা আছে তার। হ্যাঁ এরকম ভাবছি, এবং সেই সব্যসাচীকে রাত্রির বেলা ফোন করে আমি এরকম একটু ভাবছি, মানে এই যে ভাবছি, এই যে একটা ক্রিয়েটিভ, একটা সৃজনশীল কোনো একটা কাজের মধ্যে থাকা, এর থেকে ভালো স্বাস্থ্যকর অভ্যেস মানুষের আর কিচ্ছু হতে পারে না। অবশ্যই। সেইটা আমি নিজে দেখেছি বলেই, ওই যে প্রথম যেটা জিজ্ঞেস করেছিল না, ওই যে অবসর জীবনে আপনি অন্য রকম, একদম অন্য রকম নই, যেরকমটা হবার কথা আমি সেই রকম। আমি এইটুকু মনে করি অবশ্যই। যে দেখো, এও রবি ঠাকুর বলো, যে কোনো বুদ্ধিমান লোকই এটা চিরকাল বলেছেন যে বাপু যে কোনো প্রাণী তো জন্মায়, খায় দায়, খেয়ে ঘুমিয়ে পরবর্তী প্রজন্মের ব্যবস্থা করে একসময় চলে যায়। এটা তো যে কোনো সমস্ত প্রাণী জগতের জীবী তাই করছে। মানুষের তফাৎটা হচ্ছে চেতনায়, যে মানুষ খুশি হবে কিসে, কি করলে অন্যের ভালো হবে, কি করলে আমার ভালো হবে, সবার ভালো হবে, এই ভাবনাটা মানুষের একেবারে বিশেষ অধিকার। সেই অধিকারটাকে আমি অধিকার হিসেবেই ভাবি, ওইটাকে আমি হেলায় নষ্ট করতে চাই না। যে আমি শুধু নিজের জন্য ভাববো না, তাহলে আমি ভালো থাকবো না। বলছি, দাদার সঙ্গে অভিনয় করার বা কাজ করার অভিজ্ঞতা আপনি নিজের মুখে কিছু বলুন। অভিজ্ঞতার সঙ্গে কাজ করার একটা খুব সুবিধে আছে, সেটা হলো এটা যারা কাজ করেন তারা জানেন আর কি। অভিজ্ঞতা তো আমার থেকে এত বড়, মানে বয়সে বড় বলছি, আমি এখনো অন্য কিছুতে বড় বলছি না, বয়সে বড় একজন মানুষ। তো সেই বয়সে বড় মানুষটা কিন্তু আমার সাথে খুব মানে বন্ধু, একদম বন্ধু। এবার আমার থেকেও যারা ছোট, এর আগে আমরা একটি নাটক, আমরা প্রথম যখন আমার অভিজ্ঞতার সঙ্গে আলাপ হয়, একটি নাটকের সূত্রেই আলাপ হয়েছিল, নদী একটি মেয়ের নাম। তো সেই নাটকে অভিজ্ঞতার সাথে সাথে আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্টে আরও যারা কাজ করেছে তারা কিন্তু আরও ছোট, মানে সবে কেউ অনার্স করছে, ওই সোনিয়া তো অনার্স করছিল, মিতালি অনার্স করছে, কেউ মাস্টার ডিগ্রি পড়ছে, কেউ হয়তো পিএইচডি করছে, এইরকম ছেলে মেয়েরা, তাদের সাথেও অভিজ্ঞতা কিন্তু সমানভাবে বন্ধু। অভিজ্ঞতার এইটাই হলো আসল, মানে ওই বয়সের গণ্ডিতে উনি হ্যাঁ, থেমে ওই থাকেন না। বয়সের গণ্ডিতে থামা নেই। মানে অভিজ্ঞতা আমার সঙ্গেও যেমন ব্যবহার করছে, অভিজ্ঞতা ওই বাচ্চাগুলো, মানে আমাদের থেকে ছোট ছেলে মেয়েগুলোর সঙ্গেও সেরকম ব্যবহার করছে। অভিজ্ঞতার এইটা হলো বড় গুণ। আর অভিজ্ঞতার সঙ্গে আমার এটা দ্বিতীয় কাজ, এবং আমি কৃতজ্ঞ যে অভিজ্ঞতা এই কাজটা করছে আমার জন্য, একটু কষ্ট করছে, কষ্ট হচ্ছে, মানে এই নাটকটাতে না না, আমার সত্যি খুব, মানে এমন একটা চরিত্র, আর অতনু এমন চমৎকার লিখেছে নাটকটা, আর এটা একটা আর খুব ভালো লাগছে যে মানে ওর সঙ্গে আমার ইয়ে হয় মাঝে মাঝে, যখন স্কুল টুল খুললে কখনো আমরা বিভিন্ন স্কুলে গিয়ে, না আমার খুব মন খারাপ, কারণ আমার দাড়ি কামাতে হবে, বুঝলে, মানে দাড়িটা কামালে এটা আমার আইডেন্টি ক্রাইসিসের ব্যাপার, মানে আমার মানে কি বলবো, কিন্তু না সত্যি আমার একটা ভালো লাগে, একটা দাড়ি ফাড়ি থাকলে ছোটরা একটু দাদু দাদু ভাবে, কিন্তু ওই দাদা ঠাকুর শরৎ পণ্ডিত, দাদা ঠাকুরের দাড়ি ছিল না, সে দাড়ি এবার কামাতে হবে, সেটা বারে বারে কামাতে হলে হবে, কিন্তু আমাদের ইচ্ছে যেটা বিভিন্ন স্কুলে স্কুলে গিয়ে, যেহেতু এখানে প্রচুর কুশীলব নেই, দুজন আর ধরো বাপিদা আলোর জন্য, মানে 4-5 জনে মিলে টুক করে গিয়ে
করে একটা 40-45 মিনিটের মানে নাটক, আমরা চাইছি- কিন্তু এই মানুষটা সম্পর্কে ছোটরা জানুক, এইটা আমাদের খুবই এইটা আমাদের ইচ্ছে যে, এবং আগামী দিনে যদি স্কুল যদি মানে নর্মাল যদি সিচুয়েশন সমস্ত হয়, তাহলে আশেপাশের স্কুলগুলোতে বিভিন্ন জায়গায় কলেজে গিয়ে এবং কলেজের এই ছেলেমেয়েরা জানে না। বীরভূমের মানুষ, কিন্তু আমি বলছি যে দারিদ্র বা অভাব যে মানুষকে নিরস করে দিতে পারে না, হ্যাঁ। প্রাণ সেটা একটা শক্তি যে, প্রকৃষ্ট উদাহরণ। এইটা একদম দাদা ঠাকুরের, সেই জন্যই আরো মনে হয় যে ওনাকে এই চেনা মানুষটাকে, বিশেষ করে এই ছোটরা এখন অনেকের নামই শোনেনি। সমস্যা এখানেই হচ্ছে কি ইংলিশ মিডিয়ামে পড়াশোনার সুবাদে সুবাদে বলাটা জানি না, কিন্তু তবু ওর প্রভাবে আর কি মানে বাংলা থেকে কোথাও যেন বাচ্চারা সরে যাচ্ছে। না, সেটা একটা হচ্ছে, সেটা তো ধরো অনেক দিন ধরেই একটা পদ্ধতি শুরু হয়েছে, যখন তোমার ধরো এই বাজার সম্প্রসারিত হচ্ছে, মানে বাজার মানে আমার এখানে এখন শুধু বীরভূমের সর্ষের তেল কি আমোদপুরের চিনির কলের থেকে চিনি আসবে এরকম নয়, সেইখানে একটা তো দরকার, মানে যে একটা কমন কিছু একটা সংস্কৃতি, কমন একটা, এবং সেটা বহুদিন ধরে, যেটা রবীন্দ্রনাথের খুব এই বিষয়ে একটা বারে বারে বলেছেন, যে সমস্ত পৃথিবীর মানুষ এক হবে কিন্তু একরকম হবে না, ঠিক। তারা সবাই সবাইকে ভালো, কিন্তু তাদের বৈশিষ্ট্যটা নিয়ে সবাই যদি এখন আমেরিকানদের ওই জিন্স পরে আর ইয়ে পরে গোটা দুনিয়ার মানুষ, কি ভয়ঙ্কর নিরস পৃথিবী হবে সেটা। নিজের বৈশিষ্ট্য রেখে এক হতে হবে। ফলে ওই যে কোথাও একটা কাজের জন্য ইংরেজিটা শেখা দরকার, কারণ না হলে যে কোনো জায়গায় কাজ বা যে কোনো ধরনের কাজ করা যাবে না, ফলে ওটা প্রায়োরিটি হয়ে গেল। কিন্তু ওটাতে শুধু বেঁচে থাকার ওই খাওয়াটুকু জোগাড় হবে, কিন্তু আনন্দটা তো ওর থেকে হবে না। না, একদম না। সেইটা আসলে কোথাও একটা বুঝতে অসুবিধা হয়ে যাচ্ছে, যে কতটা আমি শুধু খাবার জন্য দেব জীবনে, আর কতটা আমি আসলে, খাওয়াটা তো সবাই খাবে দাবে বাঁচবে, কিন্তু তারপরে যে আসল জীবনটা, সেইটার জন্য কতটা আমি মনোযোগ দেব, সেটা একটু নিজের নিজের ভাবার ব্যাপার আছে। কারণ তুমি এবার সময় এসছে, যত মানে আরামই তুমি থাকো, যতই তুমি এই জাগতিকে বাড়াতে থাকো, এর শেষ নেই। এটা তো একটা লোভ আর কি। হ্যাঁ, লোভ এবং অভ্যেস, তুমি কতটা, কিন্তু কত সহজে মানুষ খুশি থাকতে পারেন, এবং মানে খুব অর্থপূর্ণভাবে খুশি থাকতে পারেন, এই মানুষটি মানে শরৎ পণ্ডিত অসাধারণ। মানে সেই জন্য আমার, মানে ধরো ওর যে ওই চেহারা, মানে আমার চেহারার সঙ্গে কোনো মিল নেই, আমার এই যে একটা সুখী বাঙালির এই যে একটা থলথলে চেহারা, আর ওই যে শরৎ পণ্ডিত দাদা ঠাকুরের যে একটা, মানে ওর এই অসুখ বিসুখই হতো না, কোনো মেদ নেই, কিছু নেই, মানে কিন্তু যেমন চেহারা রিজু, সমস্ত জীবন দর্শনটা তেমনি একেবারে সোজা সাপটা, সোজা সাপটা। অথচ কি রসবোধ, ওনার লেখা নিরস নয়, শরীরটা দেহটা নিরস, কিন্তু মন একেবারে রসে পরিপূর্ণ। এইটা আমার কাছে একটা দারুণ লাগে ওনার লেখাগুলো বড়দের জন্য যেমন ছোটদের জন্য তেমন। একেবারে সবাই তাই। মানে কিন্তু ওর জীবনটা সম্পর্কে ছোটরা একটু জানুক, এটা আমাদের সেটাই একটা আমাদের ইচ্ছে। ইচ্ছা। অশেষ ধন্যবাদ দাদা। বেশ, দাদা বলছি একটা ছোট্ট র্যাপিড ফায়ার রাউন্ড আমরা চালু করব, দু একটা জিজ্ঞাসা, এবং অবশ্যই সেটা গুরুদেবের লেখা নেই। বেশ, শুরু করি। হুম। গুরুদেবের লেখা আপনার প্রিয় নাটক, রক্তকরবী। ওনার লেখা প্রিয় কবিতা। কবিতা প্রচুর, তবে নৈবেদ্যর কবিতাগুলো আমার সব থেকে ভালো লাগে। নৈবেদ্য। ওনার লেখা আপনার কাছে প্রিয় ছোট গল্প। বলা মুশকিল, এত ছোট গল্প প্রিয়, আলাদা করে একটা বলা মুশকিল। দু তিনটের নাম বলতে পারেন। ছুটি বলতে পারি, ছুটি। ছুটি, আচ্ছা। আর ওনার লেখা প্রিয় উপন্যাস। গোরা। গোরা। মানে ওটা আসলে ওই জাতীয়তাবাদ নিয়ে এত স্পষ্ট একটা, সেই সময়ের, একটা বিশ্বব্যাপী একটা না ওটা আমার খুব, মানে উপন্যাস অনেক ভালো সবই, কিন্তু গোড়ার মধ্যে যে স্টেটমেন্টটা আছে, যে সমস্ত জাত ধর্ম, মানে একজন মানুষ নিজেকে ভারতীয় ভেবে হিন্দু, মানে এত গোঁড়ামির পর হঠাৎ জানতে পারলো যে সে আদৌ হিন্দু নয়, এবং তার এটা চমৎকার, একেবারে আমার খুব ভালো লাগে। গুরুদেবের লেখা প্রিয় প্রবন্ধ। প্রবন্ধ প্রিয় আলাদা করে, আমার যেহেতু শিক্ষকতা করেছি,
ওর শিক্ষা বিষয়ে যে প্রবন্ধগুলো, বিশেষ করে সবগুলোই ভালো, তার মধ্যে আবরণ বলে একটি, মানে ওই যেভাবে মানে বুঝতে পারবে আমার এত মানে পছন্দ কেন, তার কারণ মূল বিষয়টা হচ্ছে যে ছোট্ট ছেলে মেয়ে তাদের যে জামা কাপড় পরানো হয় সুন্দর, সেটা কিন্তু তাদের ভালো লাগার জন্য নয়, তাদের বাবা মার ভালো লাগার জন্য। এবং তারপর সেই জামা কাপড় ধুলোয় বসিস না, কাদা লেগে যাবে, মানে এই যে পরিধেয়টা বড় হয়ে ওঠে শিশুর থেকে, শিশু কিন্তু সব খুলে দাও, ও সব থেকে খুশি থাকে পোশাক ছাড়া। তো শিক্ষার ক্ষেত্রে রবীন্দ্রনাথের ওই তুলনাটা, যে নিজে দেখে দেখে যখন কিছু শিখছে, এই আলো ফুটলো কি অন্ধকার হচ্ছে, যা কিছু চারপাশে হচ্ছে, সেটা যখন ওই বই পড়ে জানতে হয়, যেন বইটা একটা কোত্থেকে সেই কে একটা অমোঘ সত্য লিখে দিয়ে গেছে, যে প্রতিদিন সূর্য ওঠে আর অস্ত যায়, এটাও তাকে বই পড়ে জানতে হবে। আমি এই ভাষার একটু, কিন্তু ওইটা একটা খুব মানে গুরুত্বপূর্ণ আমার কাছে ছিল। আর এমনি আসলে ওর প্রবন্ধগুলোতে এত কিছু পাওয়ার এবং বোঝার আছে, একটু ভাষা হয়তো একবার পড়ে চট করে সবটা স্পষ্ট হয় না, কিন্তু ওই প্রবন্ধের গঠনগুলো যেভাবে তার বক্তব্যটা স্পষ্ট করেন, প্রচুর উপমা ব্যবহার করেন, ভাল লাগে। আর ওটাকে প্রবন্ধ বলবে কি জানি না, প্রবন্ধই বলা হয়। ওই শান্তিনিকেতন বলে ওই এখানে উপাসনা গৃহে যে উনি ভাষণগুলো দিতেন, তার একটা সংকলন, ওটা শান্তিনিকেতন গ্রন্থ, দুটো ভাগে। ওইখানে ওর একটা জীবন দর্শন বা ঈশ্বর সম্পর্কে, আধ্যাত্মিকতা সম্পর্কে যে কি ভাবছেন, খুব স্পষ্ট, ভালো লাগে। আমরা একবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি, শেষ তো বলতে ইচ্ছে হচ্ছে না। আমরা চাই আপনার নিজের কণ্ঠে একটা গান দিয়ে এটা আজকের মতো অন্তত বৈঠকটা শেষ করি। না, এই যে দিনের শেষ হয়ে এসছে, ধরো এই যে কোনোটা শেষ হয় না, এটা তো রবীন্দ্রনাথের বারে বারে কথা। এটা খুব মধুর তোমার শেষ যে না পাই, ও গো মধুর তোমার শেষ যে না পাই, প্রহর হলো শেষ, ভুবন জুড়ে রইল লেগে আনন্দ আবেশ, আনন্দ আবেশ, মধুর তোমার শেষ যে না পাই, ও গো মধুর তোমার শেষ যে না পাই, দিনান্তের এই এক কোণাতে, সন্ধ্যা মেঘের শেষ সোনাতে, মন যে আমার গুঞ্জরিছে, গুঞ্জরিছে, কোথায় নিরুদ্দেশ, মধুর তোমার শেষ যে না পাই, সায়ন্তনের ক্লান্ত ফুলের গন্ধ হাওয়ার পরে, অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে। এই কথাটা বুঝলে, এই অঙ্গবিহীন আলিঙ্গন যতবার ভাবি, অসাধারণ একটা কথা। ক্লান্ত ফুলের গন্ধ, সায়ন্তনের ক্লান্ত ফুলের গন্ধ হাওয়ার পরে, অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে, এই গোধূলির ধূসরিমায়, শ্যামল ধরার সীমায় সীমায়, শুনি বনে বনান্তরে, বনান্তরে, অসীম গানের রেশ,
মধুর তোমার শেষ যে না পাই, ওগো মধুর তোমার শেষ যে না পাই। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো থেকো, সবাই ভালো থেকো। আবার দেখা হবে।